আসসালামু আলাইকুম দর্শক। আজকে সারাদিন আ উৎসব হলো, ভোট উৎসব। সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ অনেক আকাঙ্ক্ষিত। সেটা উপস আজকে আ আয়োজন হলো এবং সেটা নিয়েই কথা বলতে এসেছি ভোটকাস্ট অনুষ্ঠানে। আজকে আমার সাথে অতিথি আছেন ডক্টর আমিনুল ইসলাম, লেখক ও অ্যাক্টিভিস্ট এবং আমার সাথে উপস্থিত আছেন নুরুজ্জামান কাফি, কনটেন্ট ক্রিয়েটর ও অ্যাক্টিভিস্ট। আমিনুল ইসলাম ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। কেমন বুঝলেন? সারাদিন ভোটকাস্ট কেমন দেখলেন? সবকিছু কেমন লাগলো? না আসলে অনেকদিন পর ভোট হচ্ছে। দেশের মানুষ ভোট দিতে পারছে। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। কারণ ১৭ বছর এক ধরনের ভোট মানে বিহীন আমাদের এই রাষ্ট্র চলেছে। সেই জায়গা থেকে আসলে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছে। সেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আমি নিজেও বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি। আমি হুম, ঢাকা ১২ র আ ভোটার, সেখানেই আমার জন্ম, বড় হওয়া। তো আমি বিভিন্ন জায়গায় দেখেছি এবং মানুষের উপস্থিতি দেখেছি এবং সেখানে আমি যেটা দেখলাম যে মানুষ বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে। সুতরাং আমার মনে হয় অনেকদিন পর ভোট দেওয়ার ফলে যেটা হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে ভোট তারা দিতে চায় এবং হুম। সেটার এখন আমরা হয়তো প্রতিফলন দেখব বা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয় ভোটের মানুষের রেজাল্ট। উৎসাহ কেমন দেখলেন? মানুষের উৎসাহ তো আমি যেখানে আমি যে কয়েকটা জায়গায় গিয়েছি, আমি আবার অনেক জায়গায় ঘুরেছি। আমি তো দেখছি তারা উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে। কারণ আসলে কি যে দলই করুক তারা কিন্তু সবাই উৎসাহ উদ্দীপনায় ভোট তো দিতে হুম, চায়। তো আমরা তো সবাই ভোট উৎসাহ মানে আমি তো বেশ উৎসাহ সহকারেই গিয়েছি। আমার পুরো পরিবারের সবাই গিয়েছে। তো আমরা তো উৎসাহ নিয়েই গেছি। পুরো পরিবারের কেউ বাদ নাই। যারা ভোটার সবাই ভোট দিতে গেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন ভোটের টার্নআউট যদিও এখন পর্যন্ত বলা হয়নি কত পার্সেন্ট, কিন্তু আমি ধারণা করি যে মোটামুটি বেশ ভালো। আমার মনে হয় যে এটা 60-65% 60-65% হওয়ার কথা। এবং সেটা যদি হয় তাহলে তো এটা যথেষ্ট ভালো একটা ভোটার টার্নআউট। তো অফ কোর্স। সেই হিসেবে তো বলতে হয় যে এক ধরনের আনন্দ উৎসবের মাঝেই মানে আমাদের ভোট যে কাস্টিং সেটা গেছে। এখন দেখার বিষয় যে রেজাল্টটা হচ্ছে এবং এরপরে রাজনৈতিক দলগুলো কিভাবে তারা আসলে এই আমাদের তো যেটা হয় আসলে ব্যা ভোটে কেউ হেরে গেলে এক ধরনের কথা বলে, আবার জিতে গেলে এক ধরনের কথা বলে। সুতরাং এবং সেখানেও আবার সূক্ষ্ম কারচুপি বিভিন্ন রকম কথাবার্তা হুম। থাকে। তো সেই বিষয়গুলো নিয়েও হয়তো আমরা দেখতে পাবো এখন বা আমাদেরও আমি আলোচনা কাস্টিং এর করার বিষয়টা বিষয় কথা আছে। বলতে চাই। ভোট কাস্টের বিষয়টা। সেটা হচ্ছে আমরা দেখি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হুম। ওখানে ভোট কাস্টের কিন্তু 65% ই হয়। কিন্তু ওখানে কিন্তু আরো অনেক মাধ্যম আছে। ইমেইলের মাধ্যমে, পোস্টাল ভোটে বিভিন্ন ওয়েতে আপনি দিতে পারবেন। কিন্তু ওখানে 65% হয়। সেই তুলনায় তো আসলে বাংলাদেশে এটা বেস্ট ভালো একটা কাস্ট। অন্তত আমি যদি শেষ নির্বাচন বলি ২০০৮ সালে ওখানে 87% কাস্ট দেখিয়েছিল। যেটা অবিশ্বাস্য লাগে অনেক ক্ষেত্রেই। এবং অনেক কেন্দ্রে অনেক জায়গায় অনেক নির্বাচনী কেন্দ্রে দেখা গিয়েছিল ৯২ থেকে ৯৪%। তাহলে কোনো কেন্দ্রে আসলে ১২০% হয়েছিল। তো ২০০৮ সালের যে নির্বাচনটা ছিল সেটা যে প্রশ্নবিদ্ধ, সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত হয় বলে মনে হয়। কি মনে হয় আপনার? না আসলে কি আপনার যখন ৮৭ থেকে ৯০ ভাগ ভোট কাস্ট হবে এটা হ্যাঁ, তো প্রায় অসম্ভব জিনিস। আপনার সবাই প্রায় ভোট দিতে চলে গেছে। ২০০৮ এ লেজিটিমেসি নিয়ে ওই কিন্তু কোয়েশ্চেন উঠলো। হ্যাঁ, সেটার হ্যাঁ, কোয়েশ্চেন কিন্তু অলরেডি এখানে উঠে গেল এখান হ্যাঁ। থেকে। আর 60-65% এটা আসলে একটা স্ট্যান্ডার্ড। আপনি যদি ওয়ার্ল্ড এর যেকোনো জায়গায় দেখেন স্ট্যান্ডার্ড। আমাদের কিন্তু এবার পোস্টাল ব্যালটে ভোট ছিল। ছিল। স্বল্প কিছু মানুষের জন্য যেমন বিদেশে যারা থাকে তাদের এটা ছিল। প্র্যাকটিসের বিষয়। এটা তো আমরা তো অভ্যস্ত আমরা ছিলাম তো না খুব এটাতে একটা। অভ্যস্তও না। ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে আস্তে আমার ধারণা যে আস্তে এমনও হবে যেমন ধরেন আমি আ বিদেশে থাকি। হ্যাঁ, সেখানে আমি যে দেশে থাকি সেটা তো কান্ট্রি, ১ম কান্ট্রি যারা আচ্ছা, কিনা সর্বপ্রথম পৃথিবীতে জাতীয় নির্বাচনে বা অনলাইনে ভোট দিয়েছে আচ্ছা। ২০০৫ সালে। ওকে। সুতরাং আমরাও হয়তো একসময় আস্তে ধীরে ওই জায়গাতে যাবো সেটা সময় লাগবে। আমার ওভারঅল যেভাবে মনে হয় ভোট কাস্টিং এর ব্যাপারটা যদি দেখেন, কাস্টিং যদি 60% ও যদি হয়, আমি বলব যে আমাদের মানে এক ধরনেরই ছিল। দেখবেন আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে বাঙালি মানে বিশেষ করে আমাদের যারা বুদ্ধিজীবীরা আছে তারা বিভিন্ন রকম প্রেডিকশন করেছিল। না কেউ মনে হয় ভোটে যাবে না, এই অমুক দল নাই। বা 40% 50% তারা ভোট অনেক মনে হয় হতাশ হলো। তারা বোধহয় অনেক আমার তো মনে হয় তারা হতাশ হলো। তারা যে ভুল ছিল ইউনূস স্যার ভোট দিবেন না। উনি কোনোভাবেই দিবেন না। এটা ক্যানসেল হয়ে যাবে। এটা হ্যাঁ, কোনোভাবেই হবে না। হ্যাঁ, তারা অনেক হতাশ হলেন তারা মনে তো হয়। মনে হয় ভীষণ হতাশ হলেন। কারণ যদি 60-65% হয় ভোটার, ধরেন 65% আমি যদি ধরি, তাহলে তো বুঝা যাচ্ছে যে মানি উনারা যে প্রেডিকশন করেছেন সেটা সম্পূর্ণরূপে ভুল। উনারা বলতেছেন যে দেশের 50% মানুষকে নাকি বাদ দিয়ে ভোট হচ্ছে। তাহলে 65% 65% হয় কি করে? তাই না? হুম। সুতরাং এগুলো তো চিন্তার বিষয় আছে। আমি তো মনে করি যে এই ভোটটা যে হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং আপনি একটা ইস্যু কিন্তু আপনি দেখতে হবে ভোট কাস্টিং এর ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে এরকম ভোট হয়েছে কিনা যেখানে কোথাও কোন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি।
পক্ষে। কিন্তু মানে কোনো আমরা বলতে পারি কেউ নিহত হয়নি। কোনো ২০২৪ সালে যেটা নিহত হয়নি। আমিডামি নির্বাচন ছিল সেখানেও সেখানেও কিন্তু অনেক নিজেরা মারামারি নিজেরা করে নিহত মারামারি হয়েছে, করছে রাইট? ওরা। সেটা এবার কিন্তু সেরকম হয়নি। হ্যাঁ, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু কেউ নিহত হয়নি। বড় কোনো রকম সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি। হ্যাঁ, ছোটখাটো কিছু এত এত ১৮ কোটি ২০ কোটি মানুষের একটা দেশ, ১২ কোটির উপরে ভোটার। সেখানে ছোটখাটো ২-৪ টা ঘটনা যদি ঘটে বিচ্ছিন্ন, ঠিক আছে। ভোট কাস্টিং এর ব্যাপারটা আমার মনে হয়েছে যে এটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং নিরাপদে মানুষ একটা আনন্দের সাথে ভোট দিয়েছে। এখন ভোট গণনা চলছে। আমরা এখনো জানি কিছু আসছে। দেখা যাক কতদূর কি হয় আমরা তো দেখতে পাবো সেটা। ফাইনালি যেহেতু এখন আমরা সব রেজাল্ট পেয়ে যাই নাই, তো হ্যাঁ। সেহেতু তো কাউন্টিং চলছে। হুম। ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা সাকসেস আমরা হিসেবে কাউন্ট করতে পারি। আমরা কাউন্ট করতে পারি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ার ফোর্স, তাদের সবারই আসলে এটা সাকসেস হিসেবে আমরা দেখতেই পারি। এবং সবচেয়ে বড় সাকসেস দেখতে পারি বাংলাদেশের স্বাধীনতাকামী এবং বাংলাদেশের যেই সাধারণ জনগণ এবং জুলাই আপরাইজিং এ যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদেরও একটা বিজয় হিসেবে আমি দেখতে পারি। অ্যাবসোলিউটলি। কারণ হচ্ছে কি দেখেন আমরা তো আসলে কি হয় জুলাই আন্দোলনটা হয়েছে মানুষ আসলে কি অনেক কিছুর কারণেই আপনি বলতে পারেন যে এই আন্দোলনটা হয়েছে। আমাদের এক ধরনের শোষণ ছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না, গুম খুনের ব্যাপার ছিল। সবচাইতে যেটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে দীর্ঘ লম্বা সময় মানুষ ভোট দিতে পারেনি। হুম। আমরা সেখানে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়েছে, আমির ভোট হয়েছে। সুতরাং ভোট দেওয়ার আগে ব্যাপারটাই ছিল না। ১৫৩ সিট ঘোষণা করা হয়েছে। হয়ে তারপরে গেছে এবং মানে মানে ওগুলো কোনো নির্বাচন ছিল না। ওগুলো ছিল প্রহসনী নির্বাচন। সুতরাং সেই জায়গা থেকে আমরা যে এই জায়গায় এসে পৌঁছেছি, সে জায়গার কৃতিত্ব তো অবশ্যই দিতে হবে আপনাকে ইন্টারিম গভর্নমেন্টকে এই কৃতিত্ব যদি এই আপনি না ক্রেডিট দেন, দিতে হবে। তাহলে এটা আসলে অন্যায় হয়ে না, যায়। সুতরাং অ্যাবসোলিউটলি, এটা এটা অ্যাবসোলিউটলি। এটা দিতে এখানে একটা হবে। বিশাল সাকসেস আমি মনে করি তাদের যে তারা তাদের কথা রেখেছেন। কাফি ভাইয়ের কাছে আসতেছি। ভাইয়া ভাই আপনাকে তো সবাই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে চিনে এবং আপনি বেশ ভোকাল। বাংলাদেশের যখনই ক্লান্তি লগ্নে যেকোনো একটা সিচুয়েশন তৈরি হয়, পলিটিক্যাল যেকোনো সিচুয়েশনে আপনি কথা বলেন আমরা দেখেছি বিভিন্ন সময়। তো ওভারঅল কি মনে হলো? কি বুঝলেন? আজকে সারাদিন কেমন দেখলেন? এবং ওভারঅল এই কয়দিন কি দেখলেন এবং আজকে এসে কি বুঝলেন? রাইট। আমার কাছে ভোটের যদি কথা বলেন যে আসলে ভোট হয়েছে কি হয়েছে না, একটা কথা আছে যে ইউনূস সরকার নির্বাচন দিবে না, হবে কি হবে না এরকম একটা ব্যাপার ছিল। তো আমি একটা ভিডিওতে দেখেছি যে বাহরাইন থেকে হাসনাত আব্দুল্লাহকে ভোট দেওয়ার জন্য শুধু বাংলাদেশে চলে আসছে একটা মানুষ। শুধু ভোট দেওয়ার জন্য। আচ্ছা। তো এটার উপর বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশের মানুষের এই নির্বাচনের উপরে কতটুকু আস্থা, বিশ্বাস, ভরসা আছে সেটা এখানে শেষ হয়ে যায়। হুম। আর আমি এই সংসদ ভবনের সামনে মানে এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো আমার দূরত্ব ৩৮২ কিলোমিটার দূর থেকে আমি এখানে আসছি। কলাপাড়াতে আমি ভোট দিয়ে? ভোট দিয়ে রাইট, ভোট দিয়ে আমি। হ্যাঁ, বাহ! তো আমার আসার পথে কয়েক ধাপে সেনাবাহিনীর সম্মুখীন আমাকে হতে হইছে। তো আমি জাস্ট তাদেরকে বলেছি যে সময় টেলিভিশনে আমার লাইভ প্রোগ্রাম আছে, আমি সেখানে যাবো। তো উনারা আমাকে কাফি ভাই বলে আমাকে আর কোনো কিছু চেক করলো না। আমার গাড়িটা খুললো না, কোনো কিছু করলো না। মানে তাদের যে একটা ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা জায়গাটা দেখলাম আমি জাস্ট মানে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা বেশ পরিশ্রম করেছেন আজকে সারাদিন। অনেক এই পরিশ্রম কয়েকদিন যাবতই করেছেন বেশ। একদম হুম। অনেক পরিশ্রম এবং লাস্টে আমি একটা ভিডিও দেখেছিলাম। ওটাকে দেখেছিলাম যে মানে হচ্ছে দলের নাম নিচ্ছি না। ওই লোককে হচ্ছে পানিশমেন্ট দিচ্ছে। সে ভোট গণনার পরে ভোট কেন্দ্রে গিয়েছে। আচ্ছা। এখন ওখানে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সে কোনো দল মত কিছু দেখে নাই। সে দেখছে মানে তুমি বেআইনি করছো, মানে তুমি ফল্ট করছো। তুমি কোন দলের ইট ডাজন্ট ম্যাটার। তুমি ভোট গণনা হওয়াচ্ছে তুমি তোমার নেতার পাওয়ার, পেশি শক্তির পাওয়ার, জনবলের পাওয়ার দেখায় তুমি কেন ঢুকছো? এটা তো আইনের ভিতরে নাই। হুম। তো এটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা যেটা আমরা ভাইয়া দেখেছিলাম, আপনিও স্বচক্ষে দেখেছেন, আমরা জুলাই আগস্ট আন্দোলনের পরে যেটা দেখেছিলাম। আমরা যখন সেনাবাহিনীর খুব মারমুখী পদক্ষেপ দিয়েছিলাম তখন আমরা রাজপথে কিন্তু এটা বলেছিলাম যে এই মুহূর্তে দরকার বাংলাদেশ সেনাবাহিনী সরকার। ওই সময় একটা ওই টাইমে, সময়টায়, হ্যাঁ, ওই একটা সময়টায় টাইমে, সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। তো তারাও আমাদের সাথে ছিল। তো ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীও আমাদের পক্ষে কাজ করেছে এবং বাংলাদেশের মানুষকে যদি সেনাবাহিনীর পক্ষে না আসতো, আরো মানুষের জীবন যাইতো। সো অলওয়েজ আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট, ভালোবাসা দিতে হবে। তারা আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে। এটার জন্য চিরকৃতজ্ঞতা এবং লাস্টে যখন একটু ঢাকা ৮ আসনে এখনো আমরা রেজাল্ট পাচ্ছি না। তো ওখানে একটু আমরা অভিযোগ শুনতে পাচ্ছি যে ভোট মানে হচ্ছে দেওয়া মানে ফলাফল দেওয়া হচ্ছে না। হুম। আবার কারো স্ত্রী এসে বসে আছে, ভোট গণনা দেখছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আসলে এটাও চাওয়া পাওয়া থাকবে যে শুধু ভোট দেয়া এবং ব্যালট বক্সে ঢুকানো পর্যন্তই আপনাদের দায়িত্ব না। ওটা গণনা করে মানুষের কাছে, কাউন্টটা। জাতির কাছে সত্যটা, সে যেই হোক, ডাজন্ট ম্যাটার। যেটা সত্য সেটাই আমরা চাই। আমরা চাই না যে আমার লোকই হতে হবে। আমরা চাই না ইয়েস মানে ইয়েস, নো হলে নো। হুম। এটা আমরা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চাই যে এই দেশটাকে আমরা যেরকম ভালোবাসি, বাংলাদেশ সেনাবাহিনী তারা আমাদের চেয়েও বেশি পরিশ্রম করে ভালোবাসে। হুম। সো অলওয়েজ তাদের সম্মান এবং ওই চাওয়া পাওয়াটা সবসময় থাকবে যে ভাই আপনি মানুষকে নিশ্চয়তা দিচ্ছেন যে ভোট দিতে। কিন্তু গণনার পর রেজাল্টটা
সত্য রেজাল্টটা বের করে দেওয়ার দায়িত্বটাও আসলে আপনাদের আছে। তো এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অলওয়েজ ভালোবাসা। আর যারা বলবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা হচ্ছে না, এই যে ভাইয়া বললেন যে 60% বা 65% 65% এখনো কিন্তু আমরা জানি না এখানে এক্সাক্টলি। এখানে হ্যাঁ। যদি কিন্তু নাই। এখানে আসলে ভাই স্বৈরাচার সরকার ওই জুলাই আগস্ট আন্দোলন থেকে অনেক প্ল্যানিং করছে, অনেক মাস্টার প্ল্যানিং করছে। কিন্তু কোনো কিছুতেই জিততে পারে নাই। তো আসলে সত্য জিনিসকে তো শাকিব খানের একসময় ছবি দেখছিলাম, 'পিয়া আমার পিয়ার' ভিতরে মনে হয় যে মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। তো আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ঐরকম আরকি যে আসলে স্বৈরাচার সরকার সে যতই পেশি শক্তি দেখাক, আসলে বাংলাদেশের মানুষের যেই আজাদির যে একটা ইন্সপিরেশন, হুম, যে ইনকিলাব জিন্দাবাদের মানে বিপ্লবীরা যে দীর্ঘজীবী হবে, এইটার যে একটা ধাস ইন্সপিরেশন এনার্জি যে হুম। হচ্ছে, এটাকে থামানো যাবে না। আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহ, আপনি মনে করেন হাসনাত আব্দুল্লাহ ১১ ই দলীয় সরকার গঠন না করলো, হলো না। আসন পেল না। এক হাসনাত আব্দুল্লাহকে আপনি সংসদে পাঠান না। বাকি হচ্ছে হাদী ভাই বলে গেছে যে, "আমি হাদী যদি ঢাকায় এক আসন থেকে সংসদে ঢুকতে পারি, বাকি ২৯৯ জনকে দৌড়ের উপরে রাখবো।" তো এক হাসনাত আব্দুল্লাহকে আপনি ঢোকান, আপনি নাহিদ ইসলামকে দেন, দেখবেন এক মামুনুল হককে ঢুকান, দেখবেন দুর্নীতি কমে যাবে। আমরা দিন শেষে আসলে আমাদের দেশের শান্তিটা চাই। নির্বাচন খুবই আপনি ফেয়ার। আপনি একটু মনে হয় কাউকে সাপোর্ট করতেছেন একটু এইভাবে শোনা যাচ্ছে। না কারণ ভাই এইবার আমরা আসলে এইবার যাই এমন একটা জায়গা থেকে কথাটা বলতে, যেটা আসলে দর্শক আমাদের কাছে এক্সপেক্ট করে। রাইট, আমরা একটু রাইট। নিউট্রাল জায়গা না থেকে কথা আমি বলি। আমি এখানেও এটা বলি যে হচ্ছে আমি অলওয়েজ বলি যে ভিপি নূরকে আমি গুরু বলি। কারণ ২০১৮ সাল থেকে আমরা হুম, একসাথে আন্দোলন সংগ্রাম করে আসছি। তিনি ইয়েস। কিন্তু হচ্ছে বিএনপি থেকে মানে মনোনীত হয়ে ট্রাক মার্কা নির্বাচন করছেন। হুম, আমি আজকেও তাকে নিয়ে পোস্ট করেছি যে গুরু অভিনন্দন সংসদে পাঠালাম। বাহ! তো উনি হচ্ছে ১১ দলে আবার যিনি আপনি কি হাসনাত উনার এলাকায় ভোট দিয়েছেন? না ওনার হচ্ছে ৩ এ, পর্তুগাল ৩ এ, আমার হচ্ছে ৪ এ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পাশাপাশি। আচ্ছা, আচ্ছা, সো ওই ১৮ সালে টিএসসি তে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আসছি। ওই জায়গা আচ্ছা। থেকে একটা ভালো সম্পর্ক। তো উনি দেখেন ওনাকে বিএনপি বলা যায় কিন্তু। মানে বিএনপির মনোনীত না উনি অবশ্যই জোটের। জোটের, হুম, রাইট। তাকেও কিন্তু আমি সাপোর্ট করছি। আমি আসলে ভাইয়া যেটা বললেন যে, "কাফি তুমি আসলে কোনো কাউকে সাপোর্ট" আমার কাছে যেটা মনে হয় যে, যে বাংলাদেশকে ভালোবাসবে, যাকে দ্বারা বাংলাদেশ বেনিফিটেড হবে, যাকে দ্বারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, জানমালের নিরাপত্তা পাবে, যাকে দ্বারা হাদির বিচার বিচার নিশ্চিত হবে, আমি আসলে তার পক্ষে। তাহলে আমি তো বলতে পারি হচ্ছে ধরেন যদি আমরা বলি জাতীয়তাবাদী দলের থেকে হুম্মাম কাদের ভাই, রাইট। তারপরে আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই। পার্থ ভাইকেও আমি অভিনন্দন মানে হ্যাঁ, না জানাইছি। উনারা তো হাবিব ভাইরা উনারা তো আসলে হাদির বিচারটা নিয়ে কথা বলবেন। এই বিষয়ে তারা একদম ডাইরেক্ট কথা বলেছেন বিভিন্ন জনসভায়, রাইট, রাইট। বিভিন্ন পথসভায়, সব জায়গাতে। তো সেটা নিয়ে কি বলবেন? না, না আমি এটা আসলে ভাই বলা উচিত। এইভাবে আমরা নতুন বাংলাদেশে এসে যদি একটা মানুষ তাকে দিবালোকে আমাদের বাংলাদেশে গুলি করে মেরে ফেলে, আপনি জিন ভূতে অলৌকিক আল্লাহ তাআলার প্রদত্ত শক্তিতে এসে তাকে গুলি করে নাই। একটা মানুষ তাকে গুলি করে মেরেছে। এটার নথি আছে, এটার প্রশাসন আছে। এটা চাইলে খুঁজে বের করা সম্ভব। তো এটাকে যদি আমরা সাপোর্ট করি, এটাকে যদি আমরা এটার দিকে না তাকাই, তাহলে এইরকম খুন তো আরো হবে। তাহলে আমরা আর কত জীবন দিব এই বাংলাদেশের জন্য? এই বাংলাদেশের জন্য তো আমাদের আর জীবন দেওয়া এই বাইরের দেশে তো এরকম জীবন দেওয়াদের খেলা নাই ভাই। জি। তাহলে আপনার কত জীবন দেব এই দেশের জন্য? আমরা এই এক হাদি দেখেন ভাই একটা মানে কথা বলি নিজস্ব মস্তিষ্ক থেকে। এই যে নির্বাচনে যে তরুণ প্রজন্মের যে একটা ব্যাপার চলে আসছে, হুম, এনসিপি থেকে হোক, জোট থেকে হোক, আগামী নির্বাচনে দেখবেন হিউজ পরিমাণ তরুণ আসছে। কারণ কথা আছে যে রাজমিস্ত্রির ছেলে সংসদে যাবে। হুম, হাসান আব্দুল্লাহ। হুম। মানে রাজমিস্ত্রির ছেলে হলে অসুবিধা নাই। আপনি সৎ থাকেন, নৈতিকতার পথে হাঁটেন, মানুষের সেবা করেন, মানুষ আপনাকে ভোটের খেলায় দেখাই দেবে। খেলা যে কোন লেভেলে চলবে ওটা মানুষ দেখাই দেবে। এখন আসেন পয়েন্টে যে হাদী ভাইয়ের মতো পারসন যদি বেঁচে থাকতো, তাহলে আরব প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা ইন্সপিরেশন পেত যে হাদী মাদ্রাসায় পড়ছে, এনএস কামিল মাদ্রাসায় পড়ছে ঝালকাঠিতে। তো সেখানে পড়ে এসে সে দাঁড়িয়ে আছে, টুপি আছে, মানুষের সাথে মিশে যাচ্ছে। কেউ কোনো জায়গা থেকে টাকা নিচ্ছে, কেউ কারো নির্বাচনের জন্য পকেটে টাকা ভরে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো হাদি বেঁচে থাকলে মনে হয় আরো হতো। তো এখনো আশাবাদী যে আমাদের ভাইয়েরা যে সংসদে যাচ্ছে, তো আগামী প্রজন্ম আসলে আরো এগিয়ে আসবে। তো ইয়ং প্রজন্ম আসলে আমার মনে হয় যে আমাদের দেশটা এগিয়ে যাবে। ওই যে আমরা বলি যে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" তো সত্যি আসলে আমার কাছে মনে হয় যে আমার দেশটা সত্যিই সোনার দেশ হবে, ডিজিটাল দেশ হবে। চমৎকার! খুবই সুন্দর করে বললেন উনি। আ ভাল লাগলো। তরুণদের কথা বলছিলেন। তো আপনিও আমি যেটুকু জানি যে আপনি তরুণদের পালস বুঝে কথা বলার চেষ্টা করেন খুবই। একজন অ্যাক্টিভিস্ট হিসাবে, একজন কলামিস্ট হিসাবে, একজন লেখক হিসাবে যেভাবেই বলি। আ তো আপনার কি মনে হয় এবার তরুণদের পার্টিসিপেশন কেমন ছিল এবার নির্বাচনে? এবং ওভারঅল আপনার কি মনে হলো তরুণদের পার্টিসিপেশন থেকে যে তরুণদের আকাঙ্খা কি বাস্তবায়ন হচ্ছে? হলো? দেখুন, একটা ব্যাপার হচ্ছে ভোটটা যে হয়ে গেল সেটা তো তরুণদের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন। তো সেই হ্যাঁ। জায়গাটা তো অবশ্যই একটা মানে আমি যদি বলি যে সেটা সফল। কিন্তু আবার আরেক দিক থেকে যদি দেখেন সেটা হচ্ছে যে তরুণরা কি চায়? তরুণদের ভাষাটা পড়তে পারার যে ব্যাপারটা। যেমন ধরেন আমার নিজস্ব
আপনারা যেমন কথা বলছিলেন যে দলীয় ব্যাপার বা পছন্দের ব্যাপার যে একটা যদি আমরা একটা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলি। কারণ আমার নিজস্ব কিন্তু এক ধরনের আমার একটা আইডিওলজি আছে এবং সেই আইডিওলজিটা একটা দলের সাথে অ্যালাইন করে ভোট এবং যেহেতু দিয়েছেন সে তো ভোট থাকতেই তো পারে। হ্যাঁ, সেটাই দিয়েছে সেটা একটা দলের সাথে অ্যালাইন করে এবং সেই দলটা হয়তো ক্ষমতায়ও যেতে পারে। কিন্তু আবার একই সাথে দেখেন আমি কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে জিতেছে সেটার জন্য আমি নিজেই পোস্ট করেছি। আজকে আমি আমার ফেসবুকে পোস্ট করেছি এবং আমি এটা বলেছি যে একজন রাজমিস্ত্রির ছেলে যে যাচ্ছে এটা হচ্ছে শুরু। এই যে আমাদের যে এলিট তন্ত্র, বুর্জোয়া তন্ত্রের একটা ব্যাপার সেটা শুরু। অর্থাৎ আসলে হয় কি যে তরুণদের ভাষা বুঝতে পারা বা তরুণরা এখনই বিজয়ী হয়ে যাবে। উনি হাদির কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হাদির যে ব্যাপারটা। মানে কি হাদি থাকলে আমি ধারণা করি নাসিরও জিতে যেতে পারে। আমরা জানি না এখন নাসিরের ওই আসনে কি হবে। আমরা তো জানি না। দেখা যাক সেখানে কি হয়। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তরুণরা এইবার কিন্তু উঠে এসছে। যেমন ধরেন হাসনাত কিন্তু জিতেছে, নাহিদ জিতেছে, হান্নান মাসুদ জিতেছে, ওই রংপুর থেকে আক্তার জিতেছে। এরা তো তরুণ প্রজন্মের প্রতিনিধি। এরা তো ওই জুলাই আন্দোলনের প্রতিনিধি একদম। এবং ওরা সম্মুখ সারির যোদ্ধা। তো তারা তো জিতে এসছে। মানুষের ভোটেই জিতে এসছে এবং ওরা অনেক তরুণ। সুতরাং সেদিক থেকে আমি দেখি যে অবশ্যই তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসছে এক ধরনের ওরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল। কিন্তু হয়তো যেভাবে হয়তো তারা ভেবেছিল, তরুণ প্রজন্ম তারাও তো একটা দল করেছে। তাদের একটা দল আছে, তারা একটা জোট করেছে। সেভাবে তারা হয়তো ভেবেছিল তারা ক্ষমতায় যাবে। সেভাবে কতদূর হয় কি হয় না আমাদেরকে এটা এখন অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে হয়তো নাও হতে পারে। যদি না হয় তাহলে এখানে হতাশ হবার কিছু নেই। কারণ হচ্ছে যে এই যে পথ চলাটা শুরু হলো ওদের সেটা ভবিষ্যতে দেখবেন যে একসময় এই তরুণরা আমাদেরকে নেতৃত্ব দেবে। তারা একসময় প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, বড়, বড় মন্ত্রী হবে, আমাদের দেশকে পরিচালনা করবে। সুতরাং একদিনে তো আসলে আপনি সমাজ সংস্কারও করতে পারবেন না, রাষ্ট্র সংস্কারও করতে পারবেন না, পুরো রাষ্ট্রটাকে চেঞ্জও করতে পারবেন না। সুতরাং সেটার জন্য আমি মনে করি এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে ওদের জন্য বা উনাদের জন্য, সেক্ষেত্রে আমি এটাকে এক ধরনের বিজয় হিসেবে দেখি। এখন এটাকে একেকজন একেকভাবে ইন্টারপ্রেট করবে। কারণ এখানে পলিটিক্স আছে কিন্তু। Yeah. এই পলিটিক্স এর জায়গা থেকে যদি দেখেন সেখানে অনেকে বলবে, "না আমার আশা আকাঙ্ক্ষার জায়গা পূরণ হয়নি। ওখানে সেটা হয়েছে, সেখানে হয়েছে।" সেগুলো তো সেই পলিটিক্স এর ঊর্ধ্বে ইটস আ উঠেও পার্ট যদি অফ বলি ডেমোক্রেসি হ্যাঁ, ইটস যে দ্য আপনি সবসময় জিততে হ্যাঁ, পারবেন না। আপনি তো সবসময় জিততে পারবেন না। ডেমোক্রেসির ব্যাপারটাই এরকম, হারটাও তাই না? হুম। প্রসেস। এবং এই যে ডেমোক্রেসির যে ব্যাপারটা সেখানে না যেমন ধরেন আমি বলি আমার হার্ট আমি আমি জানি না আপনাকে আমি বলছিলাম যখন আমি এখানে আসি আমার তুলির জন্য ভীষণ খারাপ লাগছে। ঢাকা ১৪ ঢাকা আসনে। ১৪ আসনের তুলি যে এটা কি অফিসিয়াল সানজিদার হয়েছে এখন তুলি পর্যন্ত? মানে আনঅফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয়েছে এবং সানজিদা তুলি যিনি মায়ের সানজিদা ইসলাম তুলি। হ্যাঁ, সানজিদা ইসলাম তুলি সে কিন্তু আমার মানে কি আমার এলাকার মেয়ে, কন্যা যেভাবেই বলেন এবং আমি ছোট জন বলে বলব আমার চেয়ে বয়সে ছোট। আমার বয়স ৪৭ তার তার আরো বয়স কম। হুম। আম আমার ওর জন্য খুব খারাপ লাগছে। আমার বারবার মনে হচ্ছে যে আম বিএনপি দলটা যদি ওকে ১২ থেকে যদি দিত, তাহলে হয়তো আ সে জিতেও আসতে পারত। আম তাকে তার বাবার আসন মানে তার যেখানে তার জন্ম বড় হওয়া সেখানে না দিয়ে তার শ্বশুরবাড়ির ওখানে দেওয়াতে হুম। এক ধরনের মনে হয় হলো। আমার কিন্তু ওর জন্য খারাপ লাগছে। ভীষণ রকম খারাপ লাগছে। আমি মানি আমার এই খারাপ লাগাটা বুঝাতে পারব না। মানে এমন একটা চমৎকার মেয়ে মানি সংসদে গেল না। সুতরাং আপনি যে মানুষ দেখে যে ভোট দেওয়ার যে ব্যাপারটা আছে, সেটাও কিন্তু এবার কিছুটা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন রুমিন ফারহানা, তাকে কিন্তু বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি হুম। এবং বহিষ্কার করা হয়েছিল। সে কিন্তু ও তার আসনে এগিয়ে আছে এবং আমি যতদূর জানি বেসরকারিভাবে বিপুল ব্যবধানে সে বোধহয় বিজয়ী হতে চলেছে। সুতরাং হয় কি যে আমাদের যেমন পছন্দ আছে না একটা দল প্রত্যেকেরই তো আছে। আপনারও থাকতে পারেন। আমরা হুম, ভোট অফ দেই। কোর্স। আমাদের দল মতের পাশাপাশি প্রত্যেকেরই আছে এবং আমাদের মতাদর্শ মিলতে নাও পারে। রাইট। কিন্তু এই যে মানুষগুলো যে দেখার যে ব্যাপারটা, কিছু মানুষ আপনাকে পথ দেখাবে এবং আপনি তার দিকে দেখে এক ধরনের জীবন আদর্শ ধারণ করবে। আমি আপনার কথা বলি। যেমন ধরেন আমি আসলে প্রকাশ্যে এটা এখন বলেই দিচ্ছি। আমি বলতে চাই না মানুষ যেন বুঝে। যেমন ধরেন আম বেগম খালেদা জিয়া। জি, আমি কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখি আ বি আ বিএনপিকে জাতীয়তাবাদী পছন্দ রাজনীতির যে করেন। ব্যাপারটা আমি বিএনপিকে পছন্দ করি। বেগম খালেদা জিয়া এখন নেই। কিন্তু আমি এই মানুষটাকে দেখে জি, পছন্দ বা এই জাতীয়তাবাদী রাজনীতিকে আমার মনে হয় পছন্দ করি। বেশিরভাগই তাই। হয় কি তাহলে আমি যেটা উদাহরণটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে কি ওই যে আপনি আইডিয়ালাইজ করেন না মানুষকে, আপনি তাকে দেখে আইডিয়ালাইজ করেন এবং সেটা ধারণ করার আপনি চেষ্টা করেন। এখন আমি বেগম খালেদা জিয়াকে কেন দেখি? কারণ আমি দেখলাম এই মানুষটা তার পুরো জীবন মানে কখনো দ্বিচারিতার মাঝে ছিলেন না। আপনি কোনো এবং কখনো কোনো আলোচনায় কোনোদিন দেখবেন না তিনি কোনো খারাপ শব্দ ব্যবহার করেছেন।
আমি সমাজবিজ্ঞানের শিক্ষক। আমাদের তো ল্যাঙ্গুয়েজ ডিসকোর্স পড়াতে হয়। জি। আমি প্রচুরভাবে আমি অনেক উনার বক্তৃতা শুনেছি, অনেক কিছু শুনেছি। এই যে ব্যাপারটা আমি ওনাকে দেখে আইডিয়ালাইজড হলাম, তাই তো? এখন অনেকে হয়তো হাসনাতকে দেখে আইডিয়ালাইজড হোক, তার জন্য সেটা ভালো হতে পারে না। অনেকে হয়তো হাদিকে দেখে হবে, সেটা তাদের আদর্শ। প্রত্যেক মানুষের আদর্শ আলাদা হবে, সে দেখে তার মতো করে হতে চেষ্টা করবে। সুতরাং এই যে ব্যাপারটা বললাম, এখন তুলির মতো একটা মেয়েকে বিএনপি সংসদে নিতে পারল না। আমি যে বিএনপির হয়তো বিজয় হবে, আমি জানি না হবে কিনা, আমার বলা ঠিক না। কিন্তু আমি দেখে মনে হচ্ছে একটা মানে ওদের এখন হয়তো যে এই পোলিং যে আমরা পোলিং দেখতে হ্যাঁ। পাচ্ছি বা এখন হুম। যে রেজাল্ট দেখতে পাচ্ছি বিএনপি বিজয় হবে, আমি হয়তো আনন্দিত হব, কারণ আমি যেহেতু বেগম খালেদাকে পছন্দ করি। কিন্তু আমি এতে খুশি না। আমার মন খারাপ। আমার মন খারাপ, কারণ আমি আসলে চাচ্ছিলাম যে আমার পছন্দের যেই প্রার্থী সে সংসদে যাক। এবং বিএনপি থেকে যদি বলেন, আমার সবচাইতে পছন্দের প্রার্থী ছিল তুলি আপা। তুলি। এবং সে তো সংসদে যাচ্ছে না। সুতরাং আমার মন খারাপ। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি আমাদের যেটা আর হয় তুলি আপার একটা সংগ্রামের ইতিহাস আছে। তার একটা তিনি তার ভাইকে দেখুন হারিয়েছেন। তার সংগ্রামী মায়ের ডাকের একটা বিশাল রোল মায়ের ছিল ডাকের এই ব্যাপার আছে, হাসিনা এবং আমি জুলাই শাসনের আন্দোলনের সময় পিছনে। নিজে গুম হয়েছি ৩ ঘন্টার জন্য। সুতরাং আমি অনুভব করতে পারি সেই গুম হওয়ার অনুভূতিটা কেমন। আমি আমার ব্যক্তিগত ব্যাপার এখানে বলতে আসিনি, তো হুম। বলবো না। কিন্তু এই মেয়েটা তো ওই দীর্ঘ সময় ধরে এই এই ফাইটটা কাজটা করে করে, আসা এই মানুষটা। ফাইটটা করে এসছে। সেই জায়গা থেকে আমার মধ্যে একটা ভীষণ কষ্ট লাগা কাজ করছে। গতকাল আমি নিউজ 24 এ ছিলাম। আমাকে সে ফোন দিয়েছে, বলছে, "ভাইয়া দোয়া করেন।" না, আমার আমার কাছে এলাকার মানুষ খারাপ লেগেছে তাকে, আমার কাছে মনে হয়েছে কিছু ক্ষেত্রে আ তাকে হারানো হয়েছে। কেন যে ওখানে একটা বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেল তার দল থেকেই। হ্যাঁ, অথচ এই মানুষটার তো আসলে সংসদে যাওয়াটা উচিত ছিল বলে আপনি তার মানে এই না যে জামাতের প্রার্থীকে না, আমরা ছোট আমরা করছি। জামাতের তিনিও প্রার্থীকে অনেক ছোট করছি না। সম্মানিত। তিনি ব্যারিস্টার উনিও আরমান সম্মানিত। অত্যন্ত ২ জন ২ সম্মানিত জায়গায় মানুষ। তিনি আর নিজে ভালো হতো। হ্যাঁ। সেখানে গুম হয়েছিলেন। আমি তাকে ছোট করছি না। তিনি অত্যন্ত মানে অফ ডিজার্ভিং কোর্স ক্যান্ডিডেট, তিনি ভেরি জিতেছেন, তাকে ক্যাপাবল, ভেরি অভিনন্দন। ক্যাপাবল কিন্তু একদম। আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি, দেখুন আপনি যদি দেখেন না, আপনি হয় কি যে এই যে এখন অনেকে হয়তো আনন্দ করবে, মিছিল করবে। আমি বলি কি যে এই যে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, একটা আমিনুল ভাই, অন্ধত্ব আমরা এই বড়। জায়গাটায় ফিরবো। আপনি খুবই ইম্পোর্টেন্ট একটা পয়েন্টে ছিলেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা বিরতিতে যাব ভোটকাস্টের অনুষ্ঠান থেকে। তারপর আবার ফিরবো।